আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। শিরোনাম দেখে বুঝতে পারছেন, জুলাই বিপ্লবের প্রথম দিনে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে তাহাজ্জুদী হাসিনার ফুফাতো বোনের জামাই জেনারেল ওয়াকারের কর্মকাণ্ড নিয়ে। জেনারেল ওয়াকার হাসিনার মতোই সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করছেন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের, যারা সেনাবাহিনীতে সংস্কার চান, যারা অপরাধী সেনা কর্মকর্তাদের বিচার চান, যারা হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত সেনা কর্মকর্তা সৈনিকদের পুনর্বাসন চান, তাদের সম্মান ফিরিয়ে দিতে চান, তাদেরকে নিয়ে যিনি আন্দোলন করছেন, এরকম একজনকে জেনারেল ওয়াকারের নির্দেশে পার্সোনা নন গ্রাটা বা পিএনজি করা হয়েছে। তিনি সেনানিবাসের সংক্রান্ত সকল কিছুতে অবাঞ্ছিত থাকবেন, তিনি আর ঢুকতে পারবেন না সেনানিবাসে বা সেনানিবাস সংক্রান্ত জায়গাগুলোয়। তো এই মহান ব্যক্তিটি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। নাসির ভাই, অভিনন্দন আপনাকে। জুলাই বিপ্লবের প্রথম দিনে এরকম একটি খবর পেলাম, আপনাকে অভিনন্দন। এটা এক ধরনের বিজয় বলবো আপনার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কনক ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকবৃন্দ যারা দেখছেন এবং দেখবেন। দর্শক, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির গত 16 বছর ধরেই হাসিনার দ্বারা নির্যাতিত ছিলেন। তিনি তার অধিকার পাননি বলা চলে। তাকে বিডিআর যেই হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটিতেও তিনি তাকে রাখা হয়েছিল জেনারেল জাহাঙ্গীরের সাথে। তিনি সেখানেও তার যে ভূমিকা রেখেছিলেন সব মিলিয়ে। জি, আমি ন্যাশনাল কমিশনে ছিলাম। আর্মি কমিটি। জি জি, আপনি ন্যাশনাল কমিশনে ছিলেন এবং সেখানেও আপনাকে দিয়ে মনের মতো করে তারা রিপোর্ট প্রকাশ করতে পারে নাই এবং আপনি এক পর্যায়ে বোধহয় বেরিয়ে আসেন, যতটুকু আমরা জানি। তো হাসিনার একটা ক্ষোভ ছিল আপনার উপরে। গত 1 বছর ধরে কিন্তু আপনি সেনা সংস্কারের কথা বলছেন, সেনানিবাস সেনাবাহিনীর ভেতরে সংস্কারের কথা বলছেন, দোষী যারা কর্মকর্তা গুম খুনের সঙ্গে যুক্ত তাদের বিচারের কথা বলছেন। তো হঠাৎ কি হলো? আপনি কখন জানতে পারলেন যে আপনি আসলে পিএনজি হয়ে গেছেন, অবাঞ্ছিত হয়ে গেছেন? কখন জানতে পারলেন? এটা আমার কাছে সব থেকে অবাক বিষয় হচ্ছে পিএনজি কথাটা, এটা শুধু ডিপ্লোম্যাটসদের জন্য প্রযোজ্য এবং এটা যদি আপনি ডিকশনারিতেও দেখেন, এটা যখন কোনো দেশ কোনো অনাকাঙ্ক্ষিত মনে করে তখন তাকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং সেটাকে বলা হয় পিএনজি, পার্সোনা নন গ্রাটা। এটা সামহাও বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে, সেনাবাহিনী না সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিন ধরে অপব্যবহার হয়েছে। এটা কিন্তু আমি এই 5ই আগস্টের পরে যে দাবি দাওয়া নিয়ে আমি কাজ করেছি, সংস্কারের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ইস্যু ছিল এই পিএনজিটা একটা অবৈধ জিনিস। এটা সেনা আইনের, আর্মি অ্যাক্ট বলেন, রুলস রেগুলেশন বলেন, কোথাও এই টার্মটা ইউজ করা হয় নাই। কোথাও এই সংক্রান্ত এই ধরনের পানিশমেন্টের কোনো সুযোগ নাই। এর অর্থ হচ্ছে যে একজন কর্মকর্তাকে বা একজন ব্যক্তিকে সেনানিবাসে বা সেনা সংস্থা, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে কোনো সংস্থায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আর এইটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিভিন্ন সময় রাজনৈতিক সরকারগুলো ব্যবহার করে, মানে সরকার এটা ব্যবহার করেছে তার অপোনেন্টকে হ্যান্ডেল করার জন্য। এইখানে যেটা অসুবিধা, যে সুবিধাগুলা মোস্টলি রিটায়ার্ড অফিসারদের উপরে এটা বা সৈনিকদের উপরে এটা প্রযোজ্য, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে অফিসাররা ওই অবসরকালীন যে সুযোগ সুবিধা ওইটা থেকে তারা বঞ্চিত হয় এবং এটা একটা বড় অংশ হচ্ছে যেটা চিকিৎসা, যেটা সরকারি ভাবে তার চাকরির পরিপ্রেক্ষিতে সে প্রাপ্য। এটা কিন্তু আমি অর্জন করেছি সরকারের, আমি আমার যে চাকরি করেছি এই বাহিনীতে, সেটার বিনিময়ে সরকারের ওয়াদা মোতাবেক আমি এই ফ্যাসিলিটিটা পাই এবং এর সাথে আরো কিছু ফ্যাসিলিটি ক্যান্টনমেন্টের, যেটা আমি সাকসেস ক্লাবের মেম্বার, গলফ ক্লাবের মেম্বার, যদি আমি গলফ খেলি না, এই সমস্ত ফ্যাসিলিটি গুলো থেকে আমাকে বঞ্চিত করা হয়, মানে এই যখন বলা অবাঞ্ছিত ঘোষণা করে এইটাকে তারা। আপনি কখন জানলেন যে আপনি অবাঞ্ছিত? আপনি আমাকে বলছিলেন যে আপনি সিএনএইচ এ বোধহয় চোখ পরীক্ষার জন্য যাওয়ার কথা ছিল, সেরকম একটা। এটা গত প্রায় 15-20 দিন ধরে রাওয়াতে থেকে রাওয়ার যিনি দায়িত্বে আছেন উনি মুখে মুখে প্রচার করছেন যে আমাকে পিএনজি করা হয়েছে বা হচ্ছে বা চিঠি সাইন হয়ে গেছে। এটা উনি মুখে মুখে সবাইকে বলেন, তাকেই উনি দেখেন তাকেই বলেন এবং এটা বিভিন্নভাবে ছড়ানো। বাট আমি অপেক্ষা করছিলাম যে কখন এই চিঠিটা বের হয় বা চিঠিটা পাওয়ার পরে আমি বুঝবো যে এটা সত্যি, এটা গুজব নাকি। সেই পরিপ্রেক্ষিতে আমি চিঠি কিন্তু আজকের আগে পাই নাই, দেখি নাই। আমি গত পরশুদিন আমার চোখের একটা ট্রিটমেন্ট হয়েছে এবং এরপরে হয়তো কেউ বিষয়টা, আরে আমরা পিএনজি করতেছি, উনি তো দিব্যি ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের অস্ত্র একটা অপব্যবহার হচ্ছে, মানে উনি আমাকে অবাঞ্ছিত করতে চাচ্ছে কিন্তু অপব্যবহার হচ্ছে, এই সুযোগে তারা আর কি এই অবাঞ্ছিতটা করে। আজকে রিভিউর একটা, গতকালই রিভিউতে যাওয়ার কথা বাট আমি যাইনি। বলছে যে স্যার আপনি এই ট্রিটমেন্টটা করলাম, এটা কাজ করে কিনা আপনি একটু ডাক্তারকে দেখিয়ে, জাস্ট এটা নট নেসেসারিলি যাইতে হবে। তবু আমি যেহেতু এই পিএনজির একটা চক্কর রয়েছে, আমি কিন্তু প্রতিদিনই, ইভেন আমি আমার বাসা থেকে 3-4 কিলোমিটার ক্যান্টনমেন্ট, আমি ওই সিএসজি তে ডিম কিনতে পর্যন্ত যাই, ওই সাবান কিনতে যাই, লবণ কিনতে যাই। আই ওয়ান্ট টু শো দ্যাট আই এম গোয়িং মাইসেলফ আউট। এই পরিস্থিতিতে আজকে আমি ওই ইয়েতে মেডিকেলে ওইখানে আমি চেক করতে গেছি, দেখি আমি কি বলে, রিভিউ আমার যদিও জরুরি না, তখন ওই আপনার ওই সাইনটা আসে এবং আমাকে বলে সরি স্যার আপনাকে একটু চেক করতে হবে, এই হ্যাভ টু চেক ব্যাক উইথ আর্মি। এবং আমি যেটা জানতাম এই ওয়ার্নিংটা আগেই আমার কাছে ছিল, আমি তখন ওইখান থেকে চিঠির নাম্বারটা নেওয়ার জন্য, কোন চিঠির এই কাজটা করা হয়েছে, দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট ফর মি। এবং পরবর্তীতে আমি চিঠির এক্সট্রাক্টটাও পাই, বাট
বাট বিষয়টা হচ্ছে যে আমার বিরুদ্ধে যদি কোনো ঘোষণা হয় বা আমার বিরুদ্ধে যদি কোনো সরকার অ্যাকশন নেয়, প্রথম হচ্ছে যে সেটার কারণ উল্লেখ থাকতে হবে। ওই চিঠির মধ্যে জি। নরমালি আমার চাকরি জীবনে আমি এই ধরনের চিঠি যখন দেখছি, যদিও তখন এটাতে আমার করণীয় কিছু ছিল না, বাট আমি যে সমস্ত চিঠি দেখেছি সেটাতে নাম উল্লেখ করে কার্যকলাপটা উল্লেখ করা হয়। অমুক অবসরপ্রাপ্ত অফিসার বা অমুক সৈনিক এই ধরনের সমাজ বিরোধী বা সশস্ত্র বাহিনীর সাথে কর্মকাণ্ডে জড়িত। এই কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বাট এই চিঠিতে দেখেন আপনি ওগুলো কিচ্ছু লেখা নাই। জি, নাসির ভাই আমি একটু দেখাই দর্শকদেরকে। দর্শক ব্রিগেডিয়ার হাসান নাসির যেটি বলছিলেন, তিনি তার চোখের পরীক্ষার জন্য সিএমএইচ এর একটি ফর্ম ফিল আপ যখন করতে যান, তখন এই ফর্মে তিনি দেখতে পান যে এরকম একটি বার্তা সেখানে আসে যে পিএনজি such as such it needs clarification from আর্মি হেডকোয়ার্টার বিফোর অ্যাডমিশন। এখানে অ্যাডজুটেন্ট জেনারেল ব্রাঞ্চের কথা হচ্ছে অ্যাডজুটেন্ট জেনারেল ব্রাঞ্চ ডাইরেক্টরেট পিএস ডাইরেক্টরেটের যে লেটার নাম্বার। জি, এই চিঠির নাম্বার দিয়ে বলা হচ্ছে তিনি পিএনজি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির তিনি সিএমএইচ এর কোনো ট্রিটমেন্ট নিতে পারবেন না এবং সেনানিবাসী আমি অবাঞ্ছিত, সুতরাং সেনানিবাসে অবাঞ্ছিত এবং আপনি কোনো চিকিৎসা বা সকল সুবিধা থেকে বঞ্চিত, আপনি ঢুকতেই পারবেন না। এবং আরেকটি চিঠি আমাদের হাতে এসেছে যেখানে যে চিঠিতে বলা হচ্ছে যে বিএ যেটি ওনার নাম্বার 1558 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির এনডিসি পিএসসি অবসরপ্রাপ্ত, স্থায়ী ঠিকানা এই কে সকল সেনানিবাস ও সেনানিবাসের আওতাভুক্ত এলাকা সংস্থা ও সামরিক প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আমরা যতই ভাবি যে সেনাবাহিনী নিয়ে কথা বলবো না, এবং আমরা যখনই কথা বলতে যাই তখনই আপনার সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, সেনাবাহিনীর এই হচ্ছে সে হচ্ছে, এই নামে একটা প্রচারণা শুরু হয়, কিছু কচুকেতি বাহিনীকে লাগিয়ে দেওয়া হয়। এবং জুলাই বিপ্লবের পরে আপনি যেখানে সেনানিবাসের স্বচ্ছতা তৈরির জন্য কাজ করছেন, সেই জায়গাটায় এই যে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, এবং আমি মনে করি যে এটি আপনার একটা বিজয় যে আপনি সঠিক পথে আছেন বলে এই ধাক্কাটা এসেছে। তো আপনার এখন পরবর্তী পদক্ষেপ কি করণীয় আপনি যদি বলেন, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে। এই যে অন্যায়টা করলো, এই যে অন্যায় আদেশ দেওয়া হলো, এর পেছনে কারা আছে বলে আপনি মনে করেন, বা কেন এখন আপনার পরবর্তী কোর্স অফ অ্যাকশন কি হবে? আমি তো মনে করি এটা আমার করণীয় কিছু নাই। আমি একটা এক্সাম্পল সেট করলাম টু দি নেশন অ্যান্ড ইন্টারিম গভর্নমেন্ট। আমার তো কিছু করার নাই এখানে। পিএনজি আরো অনেক আছে যারা স্বৈরাচার সরকারের আমলে যাদের এগেইনস্টে পিএনজি করা হয়েছে, তাদের সুরা হয় নাই। সশস্ত্র বাহিনী কর্তৃপক্ষ তাদের পছন্দ মতো যে তাদের সাথে যোগাযোগ করেছে, তাদের গিভেন টার্মস এন্ড কন্ডিশনে যারা একমত পোষণ করেছে, পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরটা উইথড্র করছে। আমি কিন্তু গত 16 বছর আনঅফিসিয়ালি পিএনজি ছিলাম। আমাকে কোনো সরকারি শুধু ট্রিটমেন্টটাই ওপেন ছিল, এছাড়া বাকি সব ফ্যাসিলিটি থেকে না করাই ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমার এই ট্রিটমেন্টের বিষয়টা আমার জন্য বড় কিছু না। আমি পিএনজি এবং আমার মতো আরো অনেকে রয়েছে যাদের এটা কার্যকর। তো সুতরাং আমি মনে করি আমাকে এই 5ই আগস্টের পরে বা জুলাই বিপ্লবের পরে এই আজকে যখন সারা জাতি এই জুলাই বিপ্লবকে উদযাপন শুরু করেছে, সেই দিন একজন জুলাই বিপ্লবের একজনকে পিএনজি করা হলো, অথচ এই 5ই আগস্টের থেকে 1 জুলাই 25 পর্যন্ত, 5ই আগস্ট 24 থেকে হাসিনার আমলের একজনকেও কোন রকম একজনের বিরুদ্ধেও এই সশস্ত্র বাহিনীর 3 বাহিনী কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই গ্রহণ করেন নাই। কাউকেই পিএনজি করা হয় নাই, কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই, তদন্ত আদালত গঠন করা হয় নাই। একজন ভারতীয় চরকে দ্রুত শাস্তি, যার শাস্তি মানে দেশদ্রোহিতার কারণে যার মৃত্যুদণ্ড হওয়া উচিত, যাতে মৃত্যুদণ্ড না হয়, একটা স্কোয়াড্রন লিডারকে তাড়াতাড়ি বিচার করে 5 বছর জেল দেওয়া হয়েছে, যাতে 5 বছর পরে সে আবার শুদ্ধ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এছাড়া কিন্তু আর কাউকে কোনো শাস্তির আওতায় এখনো পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি। সুতরাং আমি মনে করি যে এটা ডক্টর ইউনূস এবং তার সরকারের জন্য একটা ইন্ডিকেশন যে আমরা এখনো হাসিনার আমলে বসবাস করছি কিনা বা আমাদের কি করণীয় আছে। আমার মনে হয় আমার তরফ থেকে আমার এর থেকে বেশি বলা উচিত হবে না। না, এবং ধরেন আমি যদি বলি নাসির ভাই, যে আমরা যেটা দেখছি যে ধরেন আহ, অতীতে যাদেরকে অন্যায়ভাবে পিএনজি করা হয়েছে সেগুলো প্রত্যাহার হওয়া খুব জরুরি ছিল, সেটি না করে এখন আপনাকে পিএনজি করা হয়েছে। এবং রাওয়ার যে প্রেসিডেন্ট কর্নেল হক আপনি কথা বলছেন, তিনি আসলে সকল সেনাবাহিনী প্রধানেরই তুষ্ট রাখার চেষ্টা করেন। তিনি এখনো এই জেনারেল ওয়াকারকে তুষ্ট রাখছেন, একটা সময় আজিজকে তুষ্ট করার চেষ্টা করেছেন, একটা সময় জেনারেল কি নাম আজিজের পরে ছিল যে শফির পা চেটেছেন। এখন তিনি অর্থাৎ রাওয়া ক্লাব অফিস অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটি আশ্রয়স্থল হওয়ার কথা, তাদের সাপোর্টে কাজ করার কথা। আব্দুল হক তার ব্যক্তিগত স্বার্থে, এবং আমাদের কাছে বেশ কিছু তথ্য প্রমাণ আছে যেগুলো আমরা নিয়ে আসবো, এবং আমার মনে হয় যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এই বিষয়টি নিয়ে কাজ করা উচিত, ভাবা উচিত। এবং আমাদের কাছে যে তথ্য আছে সেটি হচ্ছে ধরেন তারেক সিদ্দিক যে খুনি গুম খুনের অন্যতম মাস্টার মাইন্ড সেনাবাহিনীর, হাসিনার নিরাপত্তা উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টাই তো হাসিনার নিরাপত্তা উপদেষ্টা, তার জায়গায় এখন দখল করেছে 3 ব্রিগেডিয়ার জেনারেল সার্ভিং 3 দোস্ত, তারা এখন ওয়াকারকে চালায়। তো তাদের ব্যাপারেও সামনে আনতে হবে। অর্থাৎ চোখ রাঙায় লাভ নাই ভাই, চোখ রাঙায় লাভ নাই, ধমক দিয়ে লাভ নাই। এইসব থেকে আমরা বের হয়ে এসেছি।
পতিত হাসিনা বিতাড়িত হয়েছে, হাসিনা পালিয়েছে এবং তার লেজেরা এখনো নানা রকম নাড়ানাড়ি করছে। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আপনার সর্বশেষ মন্তব্য জানতে চাই। আপনি মনোবল হারাবেন না, আমি জানি আপনি অনেক সাহসী মানুষ, আপনি সাহসের সঙ্গে মোকাবেলা করেন, আমরা আপনার সাথে আছি, পুরো দেশ আপনার সাথে থাকবে ইনশাল্লাহ। এবং ডক্টর ইউনূসকে আসলে এক ধরনের দ্বৈত শাসন কি আপনি মনে করেন এটা? ডক্টর ইউনূস অবশ্যই অবশ্যই প্যারালাল দেশ আজকে প্যারালাল একটা গভর্নমেন্ট চালাচ্ছে এবং গতকাল একটা ঘটনা ঘটেছে যেটাতে ওই জুলাই উদযাপন কিভাবে হবে সেই প্রোগ্রামে এমন ভাবে একটা প্রশ্ন উঠানো হয়েছে যে সরকার জুলাই বিপ্লবের আহতদেরকে যথাযথ ব্যবস্থা বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নাই এবং একটা বিরাট একটা সংখ্যককে বলা হয়েছে যে তাদের প্রতি কোনো তাদেরকে তালিকাভুক্ত করা হয় নাই, কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। এবং যে পরিস্থিতিতে যে পরিবেশে প্রশ্নটা উঠানো হয়েছে আমি মনে করি ওটাও প্রমাণ করে যে একটা প্যারালাল সরকার দেশে চলতেছে এবং এটা আমি মনে করি যে সরকারের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত, না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা আরো বেশি কমপ্লিকেটেড বা ডিফিকাল্ট মনে করি। এটা আমার কোনো বিষয় না। আমি মনে করি যে আমার মাধ্যমে দেশ একটা মেসেজ পেয়েছে যে আমরা স্বৈরাচার মুক্ত হইতে পেরেছি কিনা। সুতরাং এটার ব্যাপারে কি করণীয় এটা অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিবে। নিরাপত্তা উপদেষ্টা উনি দেশে ফিরলে উনি ব্যবস্থা নিবেন বা উনি যেখানে আছেন ওখান থেকেও প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন। অবশ্যই এর বিরুদ্ধে কিছু করতে হবে এবং কি করতে হবে আমার মনে হয় আপনার জনগণ এখন সিদ্ধান্ত নেবে। আমার এখানে কিছু করার নাই। আমি জাস্ট অ্যান এক্সাম্পল ফর দি নেশন যে আমরা স্বৈরাচার মুক্ত হতে পেরেছি কিনা। জি, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আপনাকে ধন্যবাদ। এবং আমি মনে করি যে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে সশস্ত্র বাহিনীর উপরে যে কন্ট্রোল ওভার ওনার দরকার ছিল সেটি নিতে পারেননি বলেই জেনারেল ওয়াকাররা আপনার প্যারালাল শাসন করার চেষ্টা করছে, তাদের ক্ষমতার দম্ভ দেখাচ্ছে। তাদের ভূমিকা আমরা 5ই আগস্ট সকালেও সেনাবাহিনীর গুলিতে ছাত্র জনতা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, সেই তথ্য আমাদের কাছে আছে, সেগুলো ভিডিও আছে, সেগুলো আমরা দেখিয়েছি। তো এত ক্রেডিট নেওয়ার কিছু নাই। এবং আপনি আপনার সেনাপ্রধানের চেয়ারে বসে আপনি হাসিনাকে আবার পুনর্বাসনের চিন্তা করবেন, নতুন ফরমেটে আওয়ামী লীগের কথা ভাববেন। এবং আমি মনে করি যে এইসব জায়গা বিশেষ করে জেনারেল ওয়াকার এবং চুপ্পুকে রেখে আদৌ নির্বাচন কতটুকু সুন্দরভাবে হবে সেটাই এখন আপনাদের এসব ঘটনায় কিন্তু সামনে আসছে। তো জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আজকে সময় নিব না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা শুনছিলেন সদ্য পিএনজি হওয়া ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বক্তব্য। পিএনজি যেটি তিনি বলছিলেন যে পিএনজি শব্দটি ব্যবহৃত হয় মূলত ভিন্ন দেশের কূটনীতিকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, যে এই কূটনীতিকের কার্যক্রম আমার দেশের স্বার্থের বিরোধী, তো তাকে আমি পার্সোনা নন গ্রাটা করলাম। পার্সোনা নন গ্রাটা বা পিএনজি করার পরে সংশ্লিষ্ট দেশ তাকে প্রত্যাহার করে নিয়ে যায়। তো সেই জায়গাটি হাসিনা ব্যবহার করছিল সেনাবাহিনীর ভেতরে এবং তারই ধারাবাহিকতায় হাসিনার ফুফাতো বোনের জামাই জেনারেল ওয়াকার, যে নিজেকে মনে করে যে বিপ্লবের মহান ব্যক্তি, সেই মহান ব্যক্তি এখন তার থাবা আস্তে আস্তে দেখাচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখেছি তার যে বক্তব্য, তার যে অডাসিটি, তার যেই ক্ষমতার দম্ভ দেখানোর যে প্রচেষ্টা, তারই একটি বহিঃপ্রকাশ ঘটলো ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করার মধ্য দিয়ে। আমরা মনে করি এটি, আমি আগেই বলছিলাম যে ব্রিগেডিয়ার হাসান নাসির এটি একটি অর্জন এবং তার সাথে আমরা আছি, তার সাথে বাংলাদেশের মানুষ আছে। এবং আমি মনে করি যে 2-3% সেনা কর্মকর্তা ছাড়া বাকি সবাই ব্রিগেডিয়ার হাসান নাসিরের প্রতি এই যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আছেন। আমরা অনতিবিলম্বে বলবো এটি প্রত্যাহার করে নিন, তাহলে না হলে যে পরিস্থিতি আসবে সেটি আসলে আপনারা সামাল দেওয়ার মতো অ্যাবিলিটি আপনাদের নাই। দর্শক, ভালো থাকুন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।